শ্রেয়সী। খুব কাছে থেকে ভেসে আসা কণ্ঠ। কে সেটা বুঝতে তার এক মুহূর্ত লাগলো না। পাশে ঘাড় কাট করে তাকালেই দেখল মেজর তার পাশে এসে বসেছেন। ভ্রুকুটি করে সে জবাব দেয়, আপনি এখানে কি করছেন? এসেছি তোমার সাথে কথা বলতে। বড্ড শান্তভাবে স্বরে তার পাশে বসে জবাব দিলেন মেজর। আমার সাথে আপনার কি কথা? আছে কিছু। হালকা স্বরে শুধু এটুকুই বললেন তিনি। শ্রেয়সী তাকে আপাদমস্তক দেখে। শরীরে আটসাট করা শার্ট, হাতা গোটানো কনুই পর্যন্ত, ফর্মাল প্যান্ট, হাতে সেই চিরচেনা রোলেক্স ঘড়ি, শার্টের ওপরের বোতাম খোলা, বুকের লোম ঝিলিক দিচ্ছে। তার পাশে বসার কারণে পুরুষালীর সুগন্ধ গাঢ় হয়ে নাকে আসছে। এক অদ্ভুত অস্বস্তি বোধ হলো তার। দ্রুত চোখ সরিয়ে নিল উমরান, তাই লক্ষ্য করে স্বল্প হাসতে নিঃশব্দে। কথা আছে বলেও কিছু বলছে না দেখে শ্রেয়সী নিজেই সামনে দৃষ্টি রেখে বলে, আপনি না মিশনে ছিলেন, চলে এসেছেন? হ্যাঁ, 4 দিন হলো এসেছি। ও, আমার সাথে কি কথা আর কখন এলেন? এসেছি আর কি, তোমার তো দেখাই পাওয়া যায় না, তাই আমি এলাম। তাকে আজকাল বাইরে দেখা যায় না, এটা এই মেজরও খেয়াল করেছে। পরীক্ষার পরও এমন ঘরবন্দি জীবন কাটাতে হচ্ছে, কথাটা মনে পড়ে শ্রেয়সীর বদন খানি মলিন হলো। আশ্রমে আসো না কেন? কোথাও দেখা যায় না আজকাল? সহজ কণ্ঠে জিজ্ঞেস করেন মেজর। সে চাইছেই কথায় কথায় শ্রেয়সীকে সহজ করে তুলতে এই মুহূর্তে। বোধহয় কাজও করলো তার চাওয়া। এমনি বাইরে যেতে ভয় করে আমার। এভাবে বাড়িতে থাকতে সারাদিন ভালো লাগে? একটুও না। পুঁই পাখিকে মাঝে মাঝে দেখতে চেয়েছিলে, অথচ ওকেও দেখতে এলে না। বেঞ্চে নিজের দুপাশে হাত রেখে কিছুটা পেছন দিকে হেরে আছে মেজর। সেভাবেই উদাস শ্রেয়সীকে দেখতে দেখতে বলেন। তার এই কথায় শ্রেয়সীকে ঘাড় ফিরিয়ে তাকাতে দেখা যায়, চোখে মুখে কিছুটা উৎসাহ। আপনি ওকে নিয়ে এসেছেন মেজর? বসার ঘরে আছি পুরি। মেজর শব্দটি তার কণ্ঠে এমনভাবে উচ্চারিত হলো যে উমরানের শরীরের ভেতর শিরশির অনুভূতির ঢেউ ছুটে গেল। ধীরে ধীরে মোহনীয় দৃষ্টি ফেলে বলেন, আনিনি তো, তুমি তো বলনি যে ওকে দেখতে চাও। শ্রেয়সীকে নাখোশ দেখায়। আশ্চর্য, আপনার কি বুদ্ধি নেই? আমি কয়েকদিন ধরে কোথাও যাচ্ছি না, খেয়াল করেছেন আপনি? তা আমার বাড়ি আসছেন দেখেও পুঁই পাখিকে আনলেন না, বিরক্তিকর। মেজরের আশা নিয়ে আলাদা কোনো খুশি না থাকলেও পুইকে না আনায় বিরক্তি তার চোখে মুখে। নিজের প্রতি শ্রেয়সীর উদাসীনতা বুঝে উমরানের ঠোঁটের কোণায় অল্প হাসির রেশ দেখা গেল। অল্প সময়ের জন্য কারো বাড়িতে গেলে মানুষ পোষা পাখিকেও নিয়ে যায়, জানতাম না। তুমি শিখিয়ে দিলে, এবার থেকে যার তার বাসায় নিয়ে যাব। যার তার বাসায় নেয় না? আমি বলেছি আমার কাছে আনতে। উফ, আপনার মাথায় কোনো বুদ্ধি নেই, কি বলে কি বোঝেন আপনি? নির্বোধ মেজর সামান্য কথা বুঝল না বুঝি শ্রেয়সীর। সে বিরক্ত। ও, বুঝতে পেরেছি তোমার কথা। তুমি পুয়ের সাথে সময় কাটাতে চেয়েছো, এই তো। এবার কিছুটা সন্তোষ শ্রেয়সীর চেহারায়। তবে তাকে উত্তর দিতে না দেখে মেজর নিজেই বলেন, কিন্তু আমি আনলেও আর কতক্ষণই বা সময় কাটাতে পারবে তুমি ওর সাথে, তাই না? সেই তো আমার সাথে চলে যাবে আবার, তারপর তুমি আবার একা। মন খারাপই বালো বই কি, তবে বুঝতে দেয় না মেজরকে। তবে আমার কাছে একটা সলিউশন আছে। উমরানের কণ্ঠ গাঢ় হলো। তুমি চাইলে তা ফলো করতে পারো। পুঁই পাখিকে সর্বক্ষণ কাছে পাবে। কি, আমার সমাধানটা শুনবে? গ্রহণ করবে? শ্রেয়সীর কপালে ভাঁজ পড়ে, আর চোখে তাকিয়ে বলে, কি সমাধান আগে বলুন, তারপর ভেবে দেখব। মেজর তৎক্ষণাৎ একটু কাছে সরে এলেন। মুখটি ঝুঁকে এলো তার কানের খুব কাছাকাছি। শ্রেয়সী ভাবল সেদিনের মতো আবার চুমু খেতে চাইবে, অথচ না। সে ঠোঁট কানের কাছে এনে শ্রেয়সীর চেহারায় নজর রেখে ফিস ফিস করে মোহনীয় কণ্ঠে খুব সুন্দর একটা প্রস্তাব রাখল। বিয়ে করে নাও আমাকে শ্রেয়সী, আমার বউ হয়ে আসো আমার ঘরে। পুঁইকে সর্বক্ষণ পাশে পাবে। করবে আমি বিয়ে? সেই মুহূর্তে তার কানে পুরুষালী ঠোঁটের প্রায় অচেনা স্পর্শে পুরো শরীরটা শিহরিত হলো। আনমনে মাথা অল্প একটু পিছিয়ে নিল। মেজরও স্বাভাবিকভাবে সরে এলেন। শ্রেয়সী স্বস্তির শ্বাস নিল। আরেকটু হলে হৃৎপিণ্ডটা যেন বেরিয়ে আসতো। সে চোখ গরম করে বলে, মাথা খারাপ আপনার? আবারও সেদিনের মতো শুরু করেছেন আপনি। ভুল ভাবছো। তুমি আমাকে বিয়ে করে নাও, আমার ঘরণী হয়ে গেলে সারাদিন আমার সাথে, আই মিন পুঁই পাখির সাথে সময় কাটাতে পারবে। ভেবে দেখো, তোমার লাভের জন্যই বলছি। আমাকে আপনি বাচ্চা পেয়েছেন, বোকা পেয়েছেন? তুমি কি বাচ্চা নাও? মেজরের হেয়ালি প্রশ্নে সে বিরক্ত হয়ে বলে, আপনি চলে যান তো, ভালো লাগছে না আমার। না, যাব না। মেজরের জেদি কণ্ঠে শ্রেয়সী রেগে তাকায়। কেন?
চোখ গরম করে জিজ্ঞেস করে সে। কারণ আমি তোমাকে ভালোবাসি। রাগ বিরক্তি দেখালেও শ্রেয়সীর কিশোরী তনুমণ্টিতে পাশে বসে থাকা পুরুষটির কথাবার্তায় কিছু একটা হচ্ছে। পেটের ভেতর প্রজাপতিরা উঠছে বুঝি। এর মধ্যে আবার এটা কি বলে দিল? না, মিথ্যে বলছেন আপনি। শ্রেয়সী অস্বীকার করে। মিথ্যে বলছি না শ্রেয়সী, তোমাকে সত্যি ভালোবাসি। শ্রেয়সীর চেহারায় দ্বিধাদ্বন্দ্ব স্পষ্ট, সাথে ভেতরে ভেতরে অচেনা কিছু তীব্র অনুভূতি জোয়ার। এদিক ওদিক করে মেজরের দিকে না তাকিয়ে সে বলে, তাও আপনাকে বিয়ে করব না। উমরানকে কিছুটা হতাশ স্বরে শ্রেয়সীর কাছে এসে তার উদ্দেশ্যে চোখে চোখ রেখে প্রশ্ন রাখতে শোনা যায়। কেন? আমাকে কি তোমার পছন্দ না শ্রেয়সী? দেখতে খারাপ লাগে? শ্রেয়সী বুঝতেও পারছে না মেজর উমরান তাওসিফ কিভাবে নিজের ব্যক্তিত্ব থেকে বের হয়ে সদা গম্ভীর আবরণটি উপেক্ষা করে প্রেয়সীকে তার উপায়ে বিয়েতে রাজি করাতে নেমেছে। সে আর চোখে তাকায় মেজর পানে, আপাদমস্তক পুরুষটিকে দেখে নেয়। অপছন্দ করার মতো কিছু খুঁজে পেল না, বরং দেখতে দেখতে পুরুষালী দেহটাতে চোখ যেতেই, লোমশ উন্মুক্ত বুকে নজর যেতেই ভেতরটা অন্যরকম লাগলো তার। বুকের ভেতর কিছু একটা কেঁপে উঠল বোধহয়। কি হচ্ছে সে বুঝতে পারছে না। চোখ সরিয়ে নিয়ে বলে, না। তার ভাবভঙ্গি লক্ষ্য করছিলেন মেজর। তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, তাও দেখলেন। উত্তর পেয়ে সাথে সাথে প্রশ্ন ছুড়েন। কি না পছন্দ না বুঝি? না ছুঁয়েও লোকটা তার অতি সন্নিকটে অবস্থান করছে। তার উপর কথাবার্তা এমনভাবে বলছে যে শ্রেয়সী ছাড়া আর কারো কানে যাবে না। অতি ধীর মোহনীয় আর মাতাল করা সেই কণ্ঠস্বর। বলছি তেমন কিছু না। শ্রেয়সীর গলা নিচু, লাজে ভরা উমরান আরও কাছে ঝুঁকে এলেন। মানে পছন্দ আমাকে? শ্রেয়সীর কান লাল দেখালো, তার গায়ের ওপর উষ্ণ ভারী শ্বাস এসে পড়ছে মেজরের। লাজুক মুখটাতে মেকি বিরক্তি ফুটিয়ে বলে, উফ, আপনি বেশি বুঝেন, আপনাকে বিয়ে করব না আমি। মেজর ঠোঁট চেপে অল্প হাসতেন। আচ্ছা সরি, কম বুঝবো। তোমার ঠিক আর কোথায় আপত্তি আমাকে বিয়ে করতে জানো? তাহলে আমি সেসবও ঠিক করে নেব, প্রমিস। অনেক আপত্তি। একটা জানাও। আপনার বাড়িতে কে কে আছে? নিচু স্বরে জানতে চায় সে। বাবা মা আমি। কেন? ভাই বোন নেই বাড়িতে? না, বাড়িতে ভাই বোন তো নেই। কেন, তোমার ভাই বোন লাগবে বুঝি? আই মিন ননদ দেবর? শ্রেয়সী সরাসরি চোখ রাখে না, কিছুটা কোণা চোখে তাকিয়ে নজর সামনে রেখেই বলে, হ্যাঁ, আমার পুরো পরিবার চাই। বাবা মা ভাই বোন সবার ভালোবাসা চাই। সবার মতো একটা পরিবার চাই আমার। মেজর বুঝলেন তার চাওয়া, আর সাথে সাথে মেয়েটিকে আপন করার পরিবার দেওয়ার ইচ্ছে আরও বাড়ল বোধ হয়। কিন্তু ভাই তো নেই। বোন আছে, সে শ্বশুর বাড়ি। তোমার কি বাবা মায়ের ভালোবাসা নিয়ে হবে না শ্রেয়সী? ভীষণ নমনীয় আদুরে কণ্ঠে জিজ্ঞেস করেন ওমরান। শ্রেয়সীকে কথায় ভুলিয়ে বিয়েতে মত নেওয়ার চেষ্টা তীব্রভাবে চলছে। শ্রেয়সী আনমনে বলে, আচ্ছা হবে, কিন্তু আপনি তো এখানে থাকেন কোয়ার্টারে। বাবা মা কি এখানে থাকবে? না হয় আমি বাবা মায়ের সাথে বাড়ি থাকবো, ঠিক আছে? বিয়ের পর আপনি ছুটি পেলে চলে আসবেন আমাদের কাছে। উৎসুক চোখে সরাসরি তাকায় এবার সে। তার এত দূর অবধি ভাবনা শুনে মেজরের ঠোঁটের কোণে হাসির রেখা দেখা গেল, তবে নাখস্বরে জবাব দেন, না শ্রেয়সী, খুব বাজে চিন্তা এটা। তুমি আমার সাথে থাকবে, আমি যেখানে থাকবো সেখানে। বাবা মা মাঝে মাঝে আসবে আর আমরাও যাব। এতে কি তোমার হবে না? তুমি পড়ালেখা করবে, পুঁই পাখি আছে, আমি থাকবো। দেখবে তোমার ভালো লাগবে। তারপর অনেক সময় কেটে গেলে আমাদের বাবু হবে, তখন যা চাইছো সব পাবে। আমাদের একটা পরিবার হবে, সবার ভালোবাসা পাবে। এটা বেস্ট না আইডিয়া? শ্রেয়সীর এবার মতিভ্রম ছুটল। আপনি চলে যান, আমাকে লজ্জা দিতে আমার সাথে মজা করছেন, আমি বুঝতে পারছি। টিভিতে অনেক বিয়ে দেখেছি আমি। বড়দের ছাড়া বিয়ে হয় না জানা আছে আমার। তাছাড়া বিয়ে হচ্ছে পারিবারিক সামাজিক আর ধর্মীয় রীতি। আপনি আরেকবার স্কুল থেকে লেখাপড়া শুরু করুন, সব ভুলে গেছেন আপনি। বড়দের সাথে নিয়ে বিয়ে করতে হয় আমি জানি তো। তোমার কর্নেল আঙ্কেল আর দিদুনও থাকবে। সবাইকে সাথে রেখেই আমরা বিয়ে করব। আর বইয়ে অনেক কিছু লিখে না। তুমি কি জানো প্রেম ভালোবাসা থাকতে হয় বিয়েতে? আমি তো তোমাকে ভালোবাসি, তাই বিয়ে করতে চাইছি। সবাইকে সাথে রেখে ভালোবেসে বিয়ে করব। তুমি কি রাজি? তখনও শ্রেয়সীর খুব কাছে সে। কর্নেল আঙ্কেল আর দিদুনের কথা বলায় কিছুটা থামল শ্রেয়সী, তবে তাও মনে দ্বিধা। কিন্তু আফরা বলেছিল। তাকে পুরো কথা শেষ করতে দেয় না ওমরান। দুজনের মধ্যে কোনো কিন্তু থাকার মতো ফাঁক ফোকর রাখবেই না স্থির করে রেখেছে বোধহয়। ও ভুল জানে। সবাই এক হয় না শ্রেয়সী। আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমার জায়গায় কেউ কোনোদিন আসবে না।
কোনোদিন পারবেও না। যদি তোমার মনে সন্দেহ থাকে তবে শোনো, আমি তোমাকে প্রমিস করছি, তুমি ছাড়া আর কোনো মেয়ের দিকে আমি চোখ তুলে তাকাবো না, আর কাউকে কাছে ডাকবো না, কারো গন্ধ, কারো স্পর্শ, কারো হাসি কিছুই আমাকে টানবে না। কারণ কেউ শ্রেয়সী নয়। তোমার মেজরের কাছে একজনই যথেষ্ট, সেই একজন তুমি, শুধু তুমি, আমার শ্রেয়সী। থেমে আবার বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর যতদিন নিঃশ্বাস চলবে ততদিন তোমাকেই ভালোবাসবো। যেদিন তোমার মনে হবে আমি এই ভালোবাসায় কোথাও মিথ্যে বলেছি, সেদিন তুমি নিঃসংকোচে আমার কাছে এসে দাঁড়াবে। আমি নিজ হাতে আমার রিভলভার তোমার হাতে তুলে দেব, তুমিই গুলি চালাবে আমার বুকে, কারণ তুমি ছাড়া আমার বুকে আর কোনো স্পন্দন থাকার অধিকার নেই। কিন্তু আমি গুলি চালাতে জানি না। তার কথার গভীরতা বুঝল না মেয়েটা। উমরান হতাশ নিঃশ্বাস ফেলেন, সাথে কিছুটা হাসিও পেল। তবু চেপে গেলেন, শ্রেয়সীকে বলেন, ঠিক আছে, আমি শিখিয়ে দেব। এখন চলো, বাইরে সবাই অপেক্ষা করছে, আমাদের বিয়ে হবে। শ্রেয়সীর বিয়ে হয়ে গেল। বুঝতেও পারেনি সে কি থেকে কিভাবে কি হলো। তখন মেজর বলল তাদের আজই বিয়ে, বসার ঘরে নাকি সবাই আছে, ওদের বিয়ে হবে ওখানে, সব আয়োজন করে রেখেছে। হতভম্ব শ্রেয়সী কি হয়েছে না হয়েছে দেখতে গেল, কিন্তু হতভম্ব ভাব তো গেল না, উল্টো বিস্ময়ে শব্দ উচ্চারণ করতেই যেন ভুলে গেল এত মানুষ আর সাজানো ঘর দেখে। উমরান সেই শ্রেয়সীর দায়িত্বে থাকা সেনা আর তার বন্ধু বান্ধবদের দেখা পেয়েছিলেন এখানে আসতে সময়। তারা তাদের মেজর শ্রেয়সীকে পছন্দ করে এটা নিজেরাই তদন্ত করে জেনে নিয়েছিল। মেজরকে দেখে ওদের মধ্যে যে দুজন তার মিশনে থাকাকালীন সময়ে সেনানিবাসে ছিল, তারা শ্রেয়সীকে রক্ষা করতে না পারে ক্ষমা চেয়ে নেয়। মেজর সেসব দিকে না গিয়ে তাদের পাঠিয়েছিলেন শ্রেয়সীর জন্য বিয়ের শাড়ি, চুড়ি, অলংকার আর বউ সাজাতে, ঘর সাজাতে কিছু ফুল কিনে নিয়ে আসার জন্য। শ্রেয়সীর ওদির সাদা মাটা বিয়ে পছন্দ হবে না তার ধারণা মতে। শাহিন দিহানরা হঠাৎ বিয়ের বাজার কেন অবাক হলেও প্রশ্ন না করে মেজরের কথা মতো কাজ করে, আর সেসব নিয়ে সোজা নেওয়াজ কুটির পৌঁছায়। শ্রেয়সী বাইরে এসে তাদের প্রত্যেককে দেখে অবাক হয়েছে। দিদুন তাকে কিছু বলতে না দিয়ে নিয়ে যার রুমে শাড়ি পরাতে, অল্প সময়ে শাড়ি, চুড়ি আর নানান রকম ভারী অলংকার পরিয়ে বউ সাজিয়ে দেয় তাকে। মুখে ঠোঁটেও অল্প কিছু দিল বোধ হয়। ব্যাস, তাকে নিয়ে বাইরে যেতেই দেখলো মেজরের পাশে বসিয়ে দিয়েছে। কাজী সাহেব কি কি যেন পড়া শুরু করলো। দিদুন, কর্নেল আঙ্কেল, সিনিয়র জুনিয়র কিছু অফিসার সবার সামনেই সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে শ্রেয়সীকে কবুল বলতে বলে সে দিদুন আর আঙ্কেলের ইশারা পেয়ে বলে দিল। তারপর মেজরকেও তার হাত ধরে কবুল বলতে শুনল। সে বিয়ের অনুভূতি ঠিকঠাক অনুভব করতে পারেনি। হতভম্ব কাটিয়ে ঘুরে ফিরে সবাইকে দেখলো। খেজুর বিলি করছে অন্যান্য অফিসারদের মধ্যে তার কর্নেল আঙ্কেল। শ্রেয়সী চারদিকে হাসি খুশি সবাইকে দেখে নিয়ে মেজরের দিকে ধীরে এগিয়ে নেয় মুখটা। কৌতূহলী সহজ কণ্ঠে জানতে চাইল, বিয়ে হয়ে গেছে? ওমরান তাকান ঘাড় ফিরিয়ে। তার অতি সন্নিকটেই বসে আছে সদ্য বিবাহিত স্ত্রী। এই মেয়েটাকে রাজি করিয়ে হাসি খুশিভাবে মত নিতে কবুল বলাতে একটু আগে যা যা করলো, যা যা বললো ব্যক্তিত্বের বাইরে গিয়ে তার সারা জীবন মনে থাকবে। আপাদমস্তক দেখেন, বউ বউ লাগছে, শাড়ি পরা ঠিক মতো যাচ্ছে না এখনো তার সাথে, তাই বাচ্চা বউ বললেও ভুল হবে না। ঠোঁটের কোণে হাসির রেখা টেনে তার মতোই নিম্নস্বরে জবাব দেন, হ্যাঁ, হয়ে গেছে। তুমি আমি স্বামী স্ত্রী এখন, আমার বউ তুমি। শ্রেয়সী মেজরের এত অনুভূতি নিয়ে বলা কথা অনুভব করতে পারল না, সরে আসে। দিদুন অন্য পাশে বসা, তার দিকে অগ্রসর হয়ে আবার জানতে চায়, দিদুন, এ মেজরের সাথে আমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, তোর বিয়ে হয়ে গেছে ওই মেজরের সাথে। বুঝতে পারছিস না এখনো? তার ঘোমটা ঠিক করতে করতে বলেন, কিন্তু গান বাজনা কিছুই তো হলো না, এরকম বিয়ে কে করে? এটা হয়নি, আবার বিয়ে করব আমি। তার কথা শুনে দিদুন থতমত খেয়ে যায়। বাকিরাও শুনল শ্রেয়সীর কথা। গান বাজনা এবার হবে শ্রীমা। একটু আগে যেটা হলো ওটা সবার বিয়েতেই ওভাবেই হয়। এবার হবে গান বাজনা। নাও নাও, আঙ্কেলের ফোনে ছবি তুলো। বউ সেজেছে, ছবি তুলবে না? সবার বিয়েতে এমনই হয় শুনে আর কিছু বলল না। জুনিয়র সেনা অর্থাৎ জুনিয়র সেনারা নিজেরাই স্পিকারে জোরে গান লাগিয়ে দিল। বাড়িতে বিয়ে বিয়ে আমেজ আসত। নানান ফুলে এনে সুন্দর করে সাজিয়েছিল ঘরটা। সেই সাজানো ঘরে শ্রেয়সী অনেক ছবি তুলল। শাহিন দিহানরা তুলে দিল তার সব ছবি। ওদিকে কর্নেল সাহেব, মেজর উমরান আর তার সাথে আসা দুজন অফিসারকে সোফায় বসে কোনো গুরুগম্ভীর বিষয়ে আলোচনা করতে দেখা গেল। শ্রেয়সী সেসবের ধার ধারল না। সে বর নিয়েও ছবি তুলবে, বান্ধবীতে দেখাতে হবে ভবিষ্যতে।
সে তো এখনই ভিডিও কল দিয়ে সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু সবাই একসঙ্গে মানা করে দিয়েছে। কাউকে জানানো যাবে না যে তার বিয়ে হয়ে গেছে। যখন সবাই বলবে জানাতে তখন জানাবে। তখন আরও বড় করে গান বাজনা আর খাওয়া দাওয়ার সাথে বিয়ে হবে তার। টিভিতে যেমন হয় তেমন। যদিও কার্টুন দেখে বিয়ে কিভাবে হয় জানার কথা না, কিন্তু মাঝে মধ্যে ইন্ডিয়ান সিরিয়াল দেখতো সে। আর গানে টানে তো কত বিয়েই দেখছে। ধর্মাবলম্বীদের বিয়ে কিভাবে হয় বুদ্ধি হওয়ার পর কখনো সচক্ষে দেখা হয়নি তার। এখনই তো তার সব কিছু দেখার সময়, চেনার সময়, দুনিয়া সম্পর্কে জানার সময়। মেজরের হাত ধরে শক্ত শুরু হলো আজ সেসব। সর্বপ্রথম বিয়ের অভিজ্ঞতা লাভ করলো তার হাত ধরে। প্রথম বুঝতে না পারলেও এবার খুশি লাগছে দেখতে গেলে। বর নিয়ে ছবি তুলল সে। আরও নানানভাবে শ্রেয়সীকে তার একার আবার তার বরের সাথে অনেক অনেক ছবি তুলে দিল ভাইয়াগুলো। সে সন্তুষ্ট। শাড়ি নিয়ে এদিক ওদিক করতে করতে বেশ কয়েকবার পড়েও যাচ্ছিল। প্রত্যেকবার তার স্বামী বাঁচিয়ে নিয়েছে তাকে। বাব্বা, এমন একটা স্বামী তো চাই। আর কি লাগে শ্রেয়সীর? মেজরের ইচ্ছে ছিল শ্রেয়সীকে নিজের সাথে কোয়ার্টারে নিয়ে যাওয়ার, কিন্তু ভেবে দেখলো এতে দিদুন একা পড়ে যাবে। তাছাড়া কর্নেল সুলেমানের ব্যাপারটা একদিন পরই ডিসক্লোজ করতে চাওয়ার অফ ডিউটি থাকা সত্ত্বেও লোকায়িতভাবে নানান কাজ করতে হচ্ছে। এ সময় শ্রেয়সী কোয়ার্টারে একা পড়ে যাবে। প্রথম দিনে একা সে মানিয়ে নিতে পারবে না। তাই শ্রেয়সীর ছবি তোলা পর্যায়ে শেষ হলেই শাহিন দিয়ানদের বাড়ির চারপাশে নজর রাখতে বলে চলে যান কর্নেল সাহেব, উমরান আর বাকি দুজন অফিসার। সেই যে সন্ধ্যার দিকে তারা গিয়েছিল সেনানিবাস, ফিরেছে রাত 12টার দিকে। কর্নেল সাহেব সেনানিবাস থেকে বাড়ি চলে যান। তার কাজ আছে। নেওয়াজ কুঠির এসেছে শুধু উমরান। শ্রেয়সী তখন টিভি দেখছে। সাজ পোশাক কিছুই নেই তখন গায়ে। মেজর আসলে দরজা খুলে দিয়ে আবার রিমোট হাতে বসে পড়ে সোফায়। মনোযোগ টিভিতেই। টেবিলে দিদুনের কথা মতো তার নতুন বরের জন্য খাবার আগেই প্রস্তুত করে রেখেছে। দিদুনের ওষুধ আছে, আর রাত জাগতে পারে না, তাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। উমরান ডাইনিংয়ে গিয়ে এক গ্লাস পানি খান, তারপর মনোযোগ দিয়ে টিভি দেখতে থাকা নতুন বউর পাশে বসেন আরাম করে। ডিজনি প্লাসে একটা অ্যানিমেটেড ফিল্ম দেখছে সে। মোয়ানা নাম ফিল্মটার। অ্যাডভেঞ্চার, মিউজিক্যাল আর ফ্যামিলি জনরার ফিল্ম। খারাপ না, তবে এই বয়সে এসে এত মনোযোগ দিয়ে এসব অ্যানিমেশন কে দেখে? এগুলো দেখে দেখেই অনুভূতি বুঝতে শিখলে না এখনও এই মেয়ে। কোথায় রোমান্টিক মুভি সিনেমা দেখবে তা না। উমরান বিরক্তি নিয়ে জানতে চান, খেয়েছো? হ্যাঁ, অনেক আগে দিদুনের সাথে। সামনে দৃষ্টি রেখেই জবাব দেয় সে। দিদুন ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, ঘুমের ঔষধ ছিল। উমরান মাথা নাড়ান। কিন্তু আমি তো খাইনি। স্বামী বাইরে থেকে এসেছে আর তুমি তাকে খাবার বেড়ে না দিয়ে বসে বসে কার্টুন দেখছো? টেবিলে সব রাখা আছে, উঠে দেখুন, গিয়ে খেয়ে নিন। উমরান সরু চোখে তাকান, কিছু না বলে উঠে পড়েন। কোয়ার্টার থেকে কিছু পোশাক নিয়ে এসেছে আসতে সময়। সেসব নিয়ে শ্রেয়সীর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেন। তারপর এসে টেবিলে গিয়ে খাবার সেরে নিলেন আস্তে ধীরে। সব আবার গুছিয়েও রাখলেন। শ্রেয়সী নতুন বর শ্বশুর বাড়িতে প্রথম দিনই নিজে নিজে এত কিছু করেছে, এতে তার কোনো পাত্তাই নেই। মন দিয়ে টিভি দেখছে, অথচ সে জেগেছিল মেজর আসতে যেন সব কিছু এগিয়ে দিতে পারে, সাহায্য করতে পারে। এর কারণেই দিদুনও ঘুমানোর আগে বারবার করে তা বলে দিয়েছিল মেজর আসলে যেন কি লাগে না লাগে দেখে। এখন এসব তার মাথাতেই নেই। মন দিকে মোয়াই আর মোয়ানা এর পরিকল্পনা শুনছে। একটি পাহাড়ের ওপর উঠবে তারা, যেটার ভেতর সব খাজনা আছে। তারপর মোয়ানা কি বলে শুনবে। এর আগে অকস্মাৎ মনে হলো সে হাওয়ায় ভাসছে। ভয় চিৎকার করার আগেই মুখ চেপে ধরল কেউ। শ্রেয়সী আতঙ্কিত ভঙ্গিতে চারদিকে তাকালো। তারপর বুঝলো কি হচ্ছে তার সাথে। মেজর তাকে কোলে নিয়েছে। কি সমস্যা? এভাবে কোলে কেন নিয়েছেন? আর টিভিটাই বা কেন বন্ধ করলেন? বন্ধ থাক, আর দেখতে হবে না টিভি। আজকে টিভি দেখার দিন। তাহলে কিসের দিন? কিছু হয়েছে? মেজর কোলে থাকা বউকে আরেকটু চেপে নেন নিচের দিকে। আমাদের বিয়ে হয়েছে মেয়ে, ভুলে গেছো? ও হ্যাঁ, মানে না, ভুলবো কেন? মনে আছে আমার। আমি তো অনেকক্ষণ আনন্দ করেছি। একটু আগে শাড়ি খুলে সাজ ধুয়ে বসলাম। ভালো করেছো, এবার চলো। আর একটু দেখলে কি হতো? আমার পরীক্ষাও শেষ। এমন করছেন কেন? আর নামান আমায় প্লিজ। শ্শ্, চুপ। বেশি বুঝো না। স্বামী রেখে টিভি দেখছে। কাল থেকে টিভিতে সব রকম অ্যানিমেশন কার্টুন বন্ধ। রোমান্টিক মুভি সিনেমা এইসব দেখবে শুধু। তারপর বুঝবে প্রেম ভালোবাসার স্বামী কি। শ্রেয়সী কিছু বলতে চাইলেও মেজর আর বলতে দিলেন না। রুমে নিয়ে দরজা লাগিয়ে দিলেন।
শ্রেয়সীকে নামিয়ে না দিয়ে অকস্মাৎ যেন যেমন আছে সেভাবে বুকে নিয়ে পিঠ এলিয়ে দিলেন বিছানায়, শুয়ে পড়লেন তাকে নিয়ে। আরে এইভাবে কে শোয়? সরুন, বালিশ ওইদিকে। মেজর উত্তর না দিয়ে তার মাথা বুকে চেপে ধরে। শ্রেয়সী বুঝলো তাকে শব্দ না করতে বলছে, সে করল না। মেজর বিয়ে করে অসুস্থ হয়ে গেল নাকি? এমন করছে কেন? বেশ অনেকক্ষণ শ্রেয়সীকে বুকে নিয়ে পড়ে থাকে। মনে হলো হালালভাবে বুকে টানতে পেরে আর ছাড়তে চাইছে না। শ্রেয়সী, বলুন। মেজর অসুস্থ বোধ করছে ভেবে সে তৎক্ষণাৎ জবাব দেয়। রাফন কি করেছিল? ও, আপনি তো রাউফান, কিছু করলে আপনাকে জানাতে বলেছিলেন। আমার না মনেই ছিল না। একটু থেমে আবার বলে, রাউফান আমাকে নিয়ে যেতে চেয়েছিল নিজের সাথে। আমাকে নাকি বিয়ে করবে। আমি মানা করে দিয়েছিলাম। তারপর দেখি হাত ধরে টানতে চায় সে। আমি পালিয়ে এসেছি দুবার। পরে আবার আসলে আরেকদিন, তখন আমাকে জোর করে কোলে করে নিয়ে গাড়িতে তুলতে চেয়েছিল। আমি চড় দিয়েছিলাম। ওই লোকটা আমার গায়ে হাত দিলে আমার কেমন যেন বমি পায়। চড় দিয়েছিলাম বলে রেগে গিয়েছিল। বলেছে আমাকে দেখে নিবে, ক্ষতি করবে আমার। আমি ভয় পেয়ে আর বের হইনি ঘর থেকে। তারপর আমাকে না পেয়ে পরদিন রাতের বেলা বাড়ি চলে আসলো। আমার মাঝরাতে খিদে পায়, তাই উঠেছিলাম আমি। দ্বিগুণ ঘুম। ফ্রিজের কাছে যখন দাঁড়াই, তখন করিডোরের জানালাটার বাইরে কাউকে দেখেছি আমি। খুলতে চাইছিল ওটা। কয়েকজন আছে দেখে আমি ভয় পেয়েছিলাম। দিদুনকে ডেকেছি, কিন্তু ঘুমের ওষুধ খায় বলে দিদুন শুনতেই পায়নি। তারপর কর্নেল আঙ্কেলকে কল দিয়ে জানালে 10-15 মিনিট পর চারিদিকে অনেক গাড়ির আওয়াজ শুনি। আঙ্কেল কল দিয়ে বলল ওদের আঙ্কেল পাঠিয়েছে। আমাদের ক্ষতি করবে না, শুধু ধরবে ওদের। কিন্তু ততক্ষণে রাউফান আর ওর সাথে থাকা অন্যরা পালিয়ে গেছে, কেউ দেখেনি। কিন্তু আমি ওর গলা শুনেছি। ওটা রাউফান ছিল, জানি আমি। আমি মেরেছি বলে শোধ নিতে এসেছে সে। মেজর মন দিয়ে শুনলেন শ্রেয়সীর সব কথা। মিশনে যাওয়ার আগে সাবধান করে যাওয়া সত্ত্বেও এই রাউফান এত দুঃসাহস দেখিয়েছে। কথাগুলো যতবার শুনছে ততবারই যেন রক্ত টকবক করছে তার, শিরা উপশিরা ফুলে উঠছে। শ্রেয়সীকে নিজের সাথে চেপে চুলের ভাঁজে হাত গড়িয়ে দিলেন। মনে মনে অনেক কিছু চিন্তা ভাবনা করে নিলেন রাউফানকে নিয়ে। শেষে শ্রেয়সীর মাথায় ঠোঁট ছুঁয়ে বলেন, আচ্ছা ঘুমাও। আর কোনোদিন তোমার সামনে আসবে না রাফান। নেওয়াজ কুঠিরের আশেপাশেও সে আসবে না। তুমি নিশ্চিন্তে ঘুমাও। কথার মাঝেই শ্রেয়সীর ভারী নিঃশ্বাস বুকে লাগে তার, অর্থাৎ ঘুমিয়ে পড়েছে ইতিমধ্যে। এরপর সারা রাত ঘুমন্ত শ্রেয়সীকে দেখতে দেখতেই কেটে যায়। সেদিন তাদের আর্মিদের নিয়ে বদনাম করছিল মেয়েটা। সত্যি বলতে রাগ ক্ষোভ কিছুই জাগেনি তখন মেয়েটার প্রতি, বরং কৌতূহল ছিল কিশোরী মেয়েটাকে নিয়ে। বাচ্চামি অবুঝপনে স্পষ্ট, তাও আত্মবিশ্বাস কণ্ঠে। এতে যেন আগ্রহ বেড়েছে তার। প্রথম দেখাতেই সুপ্ত অনুভূতি এলেও সেভাবে টের পায়নি তখন। কিশোরী চঞ্চল মেয়েটা তাকে সেভাবে আলাদা নজরে দেখেনি মেজর জানে। নিজেই চরম মাত্রায় মেয়েটিতে ডুবেছে, আর এখনও ডুবছে। এই মেয়েটি নিশ্চিন্তে ঘুম, তার বুকে তার সাথে এক বিছানায়। উমরানের এই রাত দীর্ঘ হবে। বুকের উপর আকাঙ্ক্ষিত কমনীয় রমণী শুয়ে আছে, ঘুমোচ্ছে ভারী নিঃশ্বাস ফেলে। এই রাত মেজরের দীর্ঘ হবে। পরদিন কর্নেল সুলেমানের কীর্তি ফাঁস করতে প্রয়োজনীয় সব রকম প্রমাণ আর তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে সংগ্রহ করেছেন উমরান সহ বিশ্বস্ত কয়েকজন মিলে। আর যথাসময়ে মিটিংয়ে ব্রিগেডিয়ার সাহেব আর সিনিয়র অফিসারদের কাছে সবকিছু পেশ করেন। সিনিয়র জুনিয়র সব রকম সৈন্য অফিসারদের সামনে কর্নেল সুলেমান আর তার ছেলের কুকীর্তি তুলে ধরেন। দেশের বড় আর মোস্ট ওয়ান্টেড মাদক চোরাচালান ব্যবসার সাথে জড়িত তারা, একদম শুরু থেকেই এই দলটির সাথে যুক্ত। অথচ এদের ধরার মিশনগুলোতে থেকে কর্নেল সুলেমান কি সূক্ষ্মভাবেই না তাদের সাহায্য করে গেছে প্রতিবার। সীমান্ত পথে নিজে দাঁড়িয়ে থেকে মাদকদ্রব্যের পাচার করেছে, আবার আনিয়েছে কর্নেল সুলেমান। তার সাথে তার ছেলে, এমন প্রমাণও পেশ করা হয়েছে। সামনে মাদক পাচারকারীদের বিরুদ্ধে যে মিশনটা আছে সেটাও ভেস্তে দেওয়ার সব পরিকল্পনা করে রেখেছিল বাবা ছেলে। অনেক লম্বা হাত এদের। উমরান সব কিছু তুলে ধরলেন সেদিন সিনিয়র জুনিয়র সকলের সামনে। সবশেষে বাবা ছেলেকে পদ থেকে সরানোর, চাকরি থেকে বের করার সিদ্ধান্ত নেন সিনিয়র অফিসাররা। সাথে গ্রেফতারি পরোয়ানা তো আছে, যদিও আজকের পুরো মিটিংয়ের কিছুই রাউফান আর কর্নেল সুলেমান জানে না। তারা এখানে উপস্থিত নেই। উমরান এখানে মিটিং শুরু করার আগেই কর্নেল সুলেমানের বাড়ি ঘেরাও করে ফেলেছিলেন সৈন্যদের দিয়ে, যদিও আগে থেকে নজরদারিতে ছিল। এরপর বাকি সিদ্ধান্তে ব্রিগেডিয়ার সাহেব নিজেই নিলেন। উমরান আর তার সাথে মিলে কর্নেল সুলেমানকে এক্সপোজ করা অফিসারদের আর কিছু করতে হলো না। দিনগুলো কাটতে লাগলো নিজস্ব গতিতে। কর্নেল কিবরিয়ার যমজ দুই ছেলে অসুস্থ। দিদুন চলে গেলেন তাদের কাছে।
এর মধ্যে আবার উমরানের বাবা মা এসেছিলেন পুত্রবধূকে দেখতে। শ্রেয়সীকে দেখে তার সাথে কথা বলে তাদের মন খচখচানি একেবারেই মিলিয়ে গেল। এত মিষ্টি পুত্রবধূকে নিয়ে তাহুরা চৌধুরী এতদিন দ্বিধাদ্বন্দ্বে ছিলেন ভেবে আফসোসই করেন। শ্রেয়সীরও তাদের খুব পছন্দ হয়েছে। মন মতো শ্বশুর শাশুড়ি পেয়ে খুশি সে। তবে ভোরে এসে রাতে আবার চলে গেলেন তারা। অলিউল্লাহ চৌধুরী ব্যস্ত মানুষ, স্বামীর জন্য তাহুরা চৌধুরীও কোথাও থাকতে পারেন না চাইলেও, তাই চলেই যেতে হলো। উমরান আর শ্রেয়সী শুধু থাকছে খালি বাড়িটিতে, সাথে আছে পুই। শ্রেয়সীকে নিজের সাথে সহজ করে তোলা কঠিন কিছু ছিল না উমরানের জন্য। একে তো নিজেই মিশুক প্রকৃতির মেয়েটি, তার উপর কারো স্বল্প অকৃত্রিম ভালোবাসা পেরেই গড়ে যায়, আহ্লাদী হয়ে ওঠে। তার বর এখন তার কাছে সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে ভরসার, যার কাছে মন খারাপই, মন উদাসী, ভালো লাগা, চঞ্চল মস্তিষ্কের ভাবনাগুলো সব বলা যায়, যে তাকে বাচ্চাদের মতো আগলে রাখে, বুকে জড়িয়ে ঘুম পাড়িয়ে দেয়, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেলে আধ ঘুমে তুলে আদর করে খাইয়ে দেয়, আবার কোলে নিয়ে রুমে আনে যাতে ঘুম না ভাঙে। খুব খুব যত্ন আর ভালোবাসা দেয় শ্রেয়সীকে, যাকে বলে প্রিন্সেস ট্রিটমেন্ট। শ্রেয়সীর সবচেয়ে কাছের মানুষ এখন তার স্বামী, তার ব্যক্তিগত পুরুষ। আগের মতো অবাধে ঘুরে বেড়ানোর অনুমতি নেই এখন তার। মাঝে মাঝে নিজেই আশ্রমে নিয়ে যায়, তবে সাথে নিয়ে আসেন উমরান। আবার কখনো বাচ্চাদেরও নিয়ে আসেন। এমনি চলছে তাদের দিনগুলো। তবে না চাইতেও কিছু পরিবর্তন চলে আসলো তাদের জীবনে। হালালভাবে একসাথে থাকবে, নিরাপদে নিজের সাথে রাখবে, তারপর সময় হলে সংসারও শুরু হবে আস্তে আস্তে। এই ছিল উমরান সহ প্রত্যেকে চাওয়া। কিন্তু সম্পূর্ণ খালি একটি বাড়িতে হালাল সম্পর্কে থাকা দুজন নরনারী একা একসাথে থাকছে, অথচ তাদের মধ্যে কোনো রকম চাওয়া পাওয়া চাহিদা যাচ্ছে না, এমন কথা বিশ্বাসযোগ্য না কোনো কালেই। উমরানেরও জেগেছে চাওয়া পাওয়া, তবে সামলেছে নিজেকে, কঠোর সংযমের সাথে সামলেছে। কিন্তু এক রাতে শ্রেয়সী নিজেই সেই সংযম আর টিকিয়ে রাখতে দিল না। নতুন নতুন ফোনে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে তখন সে। রিলস দেখে বেশি। একদিন একটা কিসিং ভিডিও সামনে আসতে মন দিয়ে দেখল তা। কৌতূহল বশত ওই ভিডিও যে পেজ থেকে দেখছে সেই পেজে ঢোকে। এমন ধরনের অসংখ্য ভিডিও সেখানে। শ্রেয়সী কী ভেবে মাঝের একটাতে ঢুকে 2 সেকেন্ডের মতো দেখেই ফোনটা সোফার পাশে ছুঁড়ে ফেলল। ছি ছি, কি দেখলো সে! বুক ধরফর করছে তার। ঘেমে উঠল বোধহয় একটু। কপালে গলায় হাত দেয়। কয়েক সেকেন্ড যায়। প্রথমে একটু অন্যরকম লাগলেও আস্তে আস্তে আবার ফোন হাতে নেয়। তারপর ধীরে ধীরে আগ্রহ নিয়ে পুরো ভিডিও দেখে। খুব প্যাশনেটভাবে কিস করছে দুজন নারী পুরুষ একে অপরকে। মনে হচ্ছে শ্বাস নিতে দেবে না। গায়েও কোথায় কোথায় হাত দিচ্ছে। শ্রেয়সী এটা দেখে ফোন রেখে দেয়। প্রথমবার এসব দেখায় কেমন কেমন লাগছে তার। সোফায় শুয়ে পড়ে সে। থম মেরে কিছু ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে যায়। তখন উমরান বাইরে থেকে এসেছে। রাত 10টা। দুবার বেল বাজিয়েও খুলছে না দেখে নিজেই চাবি দিয়ে দরজা খুলে ঢুকে যায়। সোফায় শ্রেয়সী ঘুমিয়ে আছে দেখে তার কাঁধ হওয়া মাথাটা সোজা করে দিয়ে ফ্রেশ হতে চায়। 10-15 মিনিট পর যখন বসার ঘরে আসে তখনও সেই ঘুম। রাতের জন্য আলাদা কিছু রাখতে হবে না, যা আছে রাতে হয়ে যাবে দুজনের। উমরান গরম করে নেন সেসব। তারপর শ্রেয়সীর কাছে আসেন। হাঁটু মুড়ে বসে ঘুমন্ত বউকে দেখেন। কপালে এসে থাকা চুলগুলো সরিয়ে চুমু খান সেথায়। নাকে ঠোঁট ছোঁয়ান। উদ্দেশ্য তাকে জাগানো, কিন্তু মেয়েটার কোনো হুঁশ নেই, নটর নেই দেখে উমরান তাকান। স্নিগ্ধ মায়াবী একটা চেহারা, চোখের ঘন পাপড়ি। এই পাপড়িগুলো পিট পিট করে তার দিকে প্রথম তাকানোর সময়ই মন খুইয়েছিল উমরান। এই চোখ দুটো দেখলে চোখের গভীরে হারিয়ে যেতে ইচ্ছে করে তার। স্নিগ্ধ মুখটা দেখলে আদর আদর পায়। উমরান আনমনি তার ঠোঁটে ঠোঁট ছোঁয়ান, আবার ছোঁয়ান। আস্তে আস্তে গভীর করেন ছোঁয়া। হাত দুটো কখনো তার নরম গালে তো কখনো লতানো শরীরটিতে নরমভাবে বিচরণ করছে। ঘুমন্ত শ্রেয়সীর নরম গোলাপি অধর দুটোরে নিয়ন্ত্রণহীনভাবে ডুবতে গিয়েও হঠাৎ হুঁশে ফেরেন। কিন্তু ছেড়ে দিতে গিয়ে আর পারেন না, কারণ শ্রেয়সী তার গলায় হাত দিয়ে আটকে নিয়েছে। আবার অধরে অধর মিলিয়ে দিল সে। উমরান তার গালে হাত রেখে আদুরেভাবে সরাতে চান, কিন্তু শ্রেয়সী একটু আগে যেভাবে তার স্বামী চুমু খেয়েছে তাকে ঠিক সেভাবেই নিজে চুমু দিতে চাইছে, তবে পারছে না। ওভাবে চুমু খেতে জানে না সে, তাই সুবিধা করতে পারছে না। উমরান আস্তে করে অধর ছাড়িয়ে শ্বাস টানেন। শ্রেয়সী অল্প হাঁপাচ্ছে। উঠে বসতে বসতে বলে, সরিয়ে দিলেন কেন? কি করছিলে এটা? এসব কোথা থেকে শিখলে? আমি সব জানি। আমি ঘুমোলে আপনি প্রতিদিন চুমু খান আমাকে, গালে, কপালে, ঠোঁটে, আরো সবখানে চুমু খান। আমি সব বুঝতে পারি। মেজর সরু চোখে বলেন, ঘুমানোর ভান ধরা হয় তাহলে? একটু আগে যেভাবে চুমু দিলেন ওভাবে আবার দিন। আমিও ওভাবে অনেকক্ষণ চুমু খাবো। উমরান দাঁড়িয়ে যান।
বেশি পকনা পকনা কথা বলছো মেয়ে। তোমাকে এসব কে শিখিয়েছে? তোমার ফোন কোথায়? কার সাথে কথা বলেছো? শ্রেয়সী নিজের কোমল হাতে স্বামীর হাত ধরে টেনে আবার বসিয়ে দেয় পাশে। কেউ বলেনি, আমি টিভিতে দেখেছি। আপনি রাতে আমাকে লুকিয়ে যেভাবে চুমু খান সেভাবে খান না প্লিজ, আমার ভালো লাগে তখন। শ্রেয়সী, চুপ, এসব বলে না। খেতে চলো, খাবার গরম করেছি, সব খেয়ে ঘুমিয়ে পড়বে। না, আগে যা বলছি করুন। কথাটি বলে আকস্মিক পা দুটো দুদিকে করে উমরানের কোলে উঠে বসে। শ্রেয়সীর পরনে বক্ষযুগল অবধি হালকা নিজ গোলাপি রঙা শিফন কাপড়ের অফ শোল্ডার শর্ট টপ, বার্ডোড নেকলাইন যাকে বলে, যার কারণে প্রলব্ধিময় কলার বোনগুলো সহ গ্রীবাদেশ উন্মুক্ত, আর কোমর হতে সফেদ নরম সিল্কের আরামদায়ক স্কার্ট, আর একপাশে হাঁটুর কিছুটা উপরে থেকে নিচ অবধি কাটা। ওভাবে বসায় নিম্নাংশের পোশাকটি মেলে গেল। হাঁটুর উপর অবধি ধবধবে সাদা অংশ উন্মুক্ত হয়ে উঠল উমরানের নিকট। শ্রেয়সী তার করে প্রথমবার বসছে না এভাবে। নানান রকম মন খারাপি কিংবা খুনসুটিময় মুহূর্তেই নানান ভঙ্গিমায় স্বামীর করে বসেছে সে। তখনও সুপ্ত চাওয়া পাওয়া জাগে উমরানের, আর আজও পুরুষালী দেহটা উত্তপ্ত হয়ে উঠল তার। মাথার চুল আঁকড়ে ধরে অধরে অধরে মিলিয়ে দিয়েছে ইতিমধ্যে মেয়েটা, তবে তাও ঠিকঠাক পারছে না। মেজর যেভাবে নরম ভেজা চুমু দিয়েছিল সময় নিয়ে সেভাবে হচ্ছে না, উল্টো কামড়ে দিচ্ছে সে। উমরানের মায়া হলো স্ত্রীর ওপর, তাকে দূরে সরাতে গিয়েও পারলেন না। হাঁটুর উপরে উন্মুক্ত অংশে রাখা এক হাত উরুতেই রেখে অন্য হাত সন্তর্পণে তাকে কোমরে আনলেন। নরম পোশাকের উপর ভারী হাতের বিচরণে আরও এলোমেলো হলো তা। কোমর বেয়ে নিতম্বে যায় হাত, চেপে কাছে টেনে নিলেন ওমরান। অমনি উত্তপ্ত দেহখানা শক্ত হয়ে উঠল তার। উমরান শ্রেয়সীর এলোমেলো হয়ে থাকা সিল্কি চুলের ভাঁজে হাত গড়িয়ে ঠিকঠাকভাবে চুমু খেতে সাহারা দিলেন। অধরে অধর আস্বাদন থেকে জিহ্বার স্পর্শে আরাম পেয়ে আরও উন্মাদ হয়ে উঠল শ্রেয়সী। উম্মানও তাল মেলালেন। তার হৃৎপিণ্ডের গতি বেসামাল তখন। অধর ছিল অতি নিকটে থেকেই হাঁপাতে হাঁপাতে গালে হাত রাখলেন স্ত্রীর। নিম্ন স্বরে বলেন, ভুল করছো শ্রেয়সী, তুমি এখনো ছোট, আরো অনেক বড় হতে হবে। আমার কথা শোনো। চুমু নিয়ে শ্রেয়সীর কৌতূহল মিটেছে। সে লম্বা শ্বাস টেনে সরে আসতে নাই, কিন্তু মুখে এক কথা বললেও ওমরানি তাকে কোমর চেপে রেখে দিলেন নিজের করে অতি সন্নিকটে। বুকের সঙ্গে মিশিয়ে নিলেন কোমল নারী দেহটাকে। শ্রেয়সীর শরীর কোথাও অযাচিত ছোঁয়া পেল। দ্বিধা নিয়ে তাকায়, ব্যথা পাচ্ছে সে। মেজর, শ্শ্, এভাবেও ভালো লাগবে তোমার। ব্যথা পাচ্ছি আমি। শ্রেয়সী হাত সরিয়ে বললেও মেজর পাত্তা দিলেন না। একটু আগে নিজেই বউকে ছোট বলছিলেন, আবার এখন নিজেই ভুলে গেলেন সে কথা। আকস্মিক তার উন্মুক্ত আদেশে উন্মাদের মতো চুমু দিতে দিতে কোলে নিয়ে উঠে পড়েন। চললেন রুমের উদ্দেশ্যে। দরজা পায়ে ঠেলে লাগিয়ে ছুঁড়ে ফেললেন নরম বিছানায়। শ্রেয়সীর লতানো শরীরে পোশাক আশাকের ঠিক নেই। বিছানায় কনুই ঠেকিয়ে মাথা তুলে মেজরের দিকে তাকায়। প্রথমবার শ্রেয়সীর সম্মুখে এতটা আত্মসংযম খুইয়েছে ওমরান, তাই শ্রেয়সীকে আতঙ্কিত দেখায় স্বামীকে হঠাৎ এমন অচেনা আচরণে দেখে। উমরান তখন অস্থির ভঙ্গিতে তড়িঘড়ি আর পরনের শার্ট ঘুরে কোথাও ছুঁড়ে ফেলেছে। উন্মুক্ত তার পুরুষালী নগ্ন দেহ। শ্রেয়সীর পাগড়ামির কারণে আরবি কাট দেওয়া আকর্ষণীয় চুলগুলোর অবস্থা এলোমেলো। অস্থির উমরান প্যান্টের বেল্টার জিপার খুলে শ্রেয়সীর দিকে এগোতেই তার নরম কণ্ঠ কানে আসে, মেজর, এমন কেন করছেন? শরীর খারাপ লাগছে আপনার? দুপুরেও তো ঠিক ছিলেন। শ্রেয়সী তার স্বামীর ভেতরে দহনের শিখে পরিমাণ টের পেল না। নিজেরটুকু বুঝে নিয়ে এখন নিষ্পাপ সে। উমরান তার অবস্থান উপেক্ষা করে তার মাধ্যমে নিজেকে শান্ত করতে গিয়েও থেমে যায়। দেহ মস্তিষ্ক এত কিছু না ভেবে শরীর যা চাইছে নিয়ে নেওয়ার আহ্বান দিলেও মন সায় দিল না। তার মন গহীনে অবস্থানেই মেয়েটির। দৈহিক চাহিদা মেটাতে এভাবে ঝাঁপিয়ে পড়া সম্ভব না। মন মানল না শ্রেয়সীর অবুঝ দৃষ্টিতে চোখে রেখে হায়না হয়ে এগিয়ে যেতে, কিন্তু এখন পিছিয়ে যাওয়াও সম্ভব না। গাঢ় শ্বাস টানেন ওমরান। যথাসম্ভব সামনে কাছে আসেন বউয়ের। সে তখনও কোনোই ঠিকিয়ে স্বামী পানে চেয়ে আছে প্রশ্নাত্মক চোখে। ওমরান আটশোয়া হলেন তার উপর। দুটো শরীর চুইয়ে গেল। শ্রেয়সীর গালে আদুরে ভাবে হাত রেখে কাতর স্বরে বলেন, শরীর খারাপ লাগছে শ্রেয়সী? শ্রেয়সীকে বিচলিত দেখালো। জ্বর হলো কিনা দেখে কপালের গলায় হাত দিয়ে, একটু গরম শরীর, বুকের দিকে কাঁপছে, জ্বর আসবে বোধ হয়। চিন্তিত কণ্ঠ তার। খাবার খেয়ে নিই, চলুন। ওষুধ খেলে ভালো লাগবে, না হয় রাতে আরো বেড়ে যাবে জ্বর। উমরান তার গলায় থাকা হাতটা বুকের দিকে টেনে নামান। হ্যাঁ, জ্বর আসবে হয়তো তোমাকে না পেলে। শ্রেয়সী কিছু বলতে চাইল, কিন্তু উমরান থামিয়ে দেন। চোখে চোখ রাখেন বউয়ের।
অত্যন্ত কাতর আর পিপাসু তার দৃষ্টি। বুকটা তখনও তীব্র বেগে কাঁপছে। অতি নিকটে আনেন মুখটা, শ্রেয়সীর গানে নাক ঠেকিয়ে ফিস ফিস কণ্ঠ তোলেন। শোনো, আজ বাজে কাজ করব আমরা। তুমি ভয় পাবে না, ঠিক আছে? আমি আছি। একটু কষ্ট লাগবে, কিন্তু আমি আদর করে দেব। ভয় পাবে না। কথাগুলো বলার সময় তাদের অধর ছুঁয়ে গেল। শ্রেয়সী আনমনে এই ধরনের কিছু একটা আন্দাজ করছিল। স্বামীর কথা শুনে অজান্তেই কেঁপে উঠল। সেই কম্পনার চোখ দেখে উমরান বুঝলেন সে কি চাইছে শ্রেয়সী ধরতে পেরেছে। তার হাত বুক থেকে মুখের কাছে এনে চুমু খায়। স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝে শ্রেয়সী, তবে দাম্পত্যের অতি গুরুত্বপূর্ণ ধাপের গভীরতা কতটুকু জানা নেই। শুধু জানে যা স্বামী স্ত্রীর মধ্যে হয় তা আর কারোর সাথে হয় না। হলে সেটা খারাপ কাজ, কিন্তু মেজর বুঝিয়ে দিলেন সবটা। একটু আগে ছোট বলে থামিয়ে দেওয়া স্ত্রীকে বড় করে তুললেন নিজ হাতে। আদর্শ স্বামীর মতো সব শিখিয়ে পড়িয়ে কাছে টেনে নিলেন। যেখানে যেখানে শ্রেয়সী থেমেছে, দ্বিধায় পড়েছে, ভয় পেয়েছে, সেখানে সেখানে মেজর অভয় দিলেন। আগলে নিলেন স্ত্রীকে, শিখিয়ে দিলেন সবটা। দুটো দেহের মিলন হলো। ধীরে ধীরে আরাম পেয়ে মেতে উঠল চরম উন্মাদনায়। শ্রেয়সীর চিৎকারে নিস্তব্ধ খালি বাড়িটির প্রতিটি কোণা কেঁপে উঠল। মেজর উমরান তাওসিফের পাগলামির সাক্ষী হলো শ্রেয়সীর সাথে সাথে ঘরের প্রতিটি ইট আসবাবপত্র। সত্য সপ্তদশে পা দেওয়া শ্রেয়সীর জীবনে প্রথমবার অপার্থিব স্বামীর সুখ বোঝায় আর অনুভব করার অভিজ্ঞতা হলো। উমরান নিয়ন্ত্রণ হারা হয়ে শ্রেয়সীকে কাছে টেনে নিলেও ভেবেছিলেন যথাযথ বয়স না হওয়ায় শেষ দিকে অনেক ধকল পোহাতে হবে বউকে, সাথে তাকে আগলাতে গিয়ে নিজেকেও। কিন্তু শ্রেয়সীর অকস্মাৎ অনুপযোগী সময়ে স্বামীকে গ্রহণ করে নেওয়াতে তেমন অতিরিক্ত কোনো অসুস্থতা দেখা গেল না। সুন্দরভাবে সামলে নিল মেজরকে। সময় কেটে যায়। মেজর আর শ্রেয়সীর মধ্যে কোনো ফাঁক ফোঁকো নেই। সুন্দর চলছে জীবন। আদর ভালোবাসার কমতি নেই। মেজরের ডিউটি শুরু হলো, শ্রেয়সী রেজাল্ট দিল, ভালো পাশ করেছে। উমরানের চিন্তা ভাবনা তাকে এখানের ক্যান্টনমেন্টে কলেজ দেওয়ার। সব স্বাভাবিক নিয়মেই চলছিল, কিন্তু এর মাঝে উমরান অন্য কিছুর আভাস পান শ্রেয়সীর মধ্যে। চঞ্চলতা উজ্জ্বলতা বাড়ছে দিন দিন, তবে কিছু বললেই খেপে যায়। এই ভালো আবার এই খারাপ। যে কোনো কিছুর স্বাভাবিক ঘ্রাণ গন্ধ সহ্য করতে পারে না কিছুদিন ধরে। ধনে পাতার ঘ্রাণও গন্ধ লাগে, এমনকি প্রিয় খাবারের ঘ্রাণেও নাকি গন্ধ লাগে কখনো কখনো। বমি পায় তার। উমরানের সন্দেহ হয় শ্রেয়সীর পিরিয়ড সম্পর্কে তার চেয়ে উমরানের খেয়াল থাকে বেশি। সে তো নিজের ডেটই ভুলে যায়। এখন স্বাভাবিক ডেট পেরিয়ে গেছে 4 দিন, তবে একদিন দুদিন এদিক ওদিক প্রতি মাসেই হয় শ্রেয়সী। হয়ে গেলেও তো চিন্তা নেই। তাও সেদিনই শ্রেয়সীকে ঔষধের ব্যাপারে জিজ্ঞেস করতো সে, কিন্তু তার আগেই খাওয়ার মাঝে হঠাৎ উঠে গিয়ে বেসিনে বমি করে ভাসিয়ে দিল। উমরান তাড়াতাড়ি যান, আগলে নেন পেছন থেকে। শ্রেয়সী আরও কিছুক্ষণ বমি করে ক্ষান্ত হয়। মেজর তার চুল গুছিয়ে তাকে পরিষ্কার করে দিয়ে পানি খাওয়ান। শান্ত করে পাচা কোলে নিয়ে সোফায় গিয়ে বসেন। তাকে কোলে রেখে সামনের ছোট টেবিল থেকে একটু লবণ নিয়ে তার মুখে দেন। চিন্তিত কণ্ঠে সুধান, শ্রেয়সী, তোমাকে ভালোবাসলে সকালে যে পিলগুলো দেই ওগুলো কি বাদ দিয়েছ কখনো? ক্লান্ত শ্রেয়সী স্বামীর বুক থেকে চোখ তুলে তাকায়। তার ঔষধ খেতে ইচ্ছে করে না, কিন্তু মেজর আদর করে সে ঔষধগুলো দেয়। সেগুলো খেলে শরীরে ব্যথা থাকবে না বলেছিল, কিন্তু তার প্রথম প্রথম ব্যথা করত। এখন তো করে না সেভাবে, তাই খায় না সে। কিন্তু মেজর এসব বুঝবে না। ওষুধ খায়নি বললেই রেগে যাবে। শ্রেয়সী ভাবতে দেখে চিন্তিত উমরান তার গাড়ে হাত দিয়ে বলেন, ডোন্ট লাই শোনা, আমি কিন্তু রেখে যাব। তুমি কি পিল বাদ দিয়েছ কখনো? আমাকে জানাও। আমার ব্যথা করে না, তাই খাই না। শুধু শুধু ওষুধ খেলে তো আরো অসুস্থ হয়ে পড়বো। বিরক্তিতে মুখ কুঁচকে নিল উমরান। মেয়েটা পিল বাদ দিয়েছে মানে তার ধারণা ভুল। ভেবেছিল পিল ছাড়া নিজে সতর্কতা নিয়ে ওর কাছে যাওয়ার সময়তেই যা হওয়ার হয়েছে। তবু সন্দেহ থেকে ঔষধের কথা জানতে চাইল, কিন্তু এই মেয়ে আসলেই খায়নি। আমি তো নিজেই খাইয়ে দিই প্রত্যেকবার। সেসব লুকিয়ে ফেলে দিতে তুমি। কপালে ভাঁজ ফেলে জানতে চায় সে। না, ওগুলো খেয়েছি। সেদিন ভোরবেলা কাছে এসে আবার ফোন পেয়ে ওষুধ খেতে বলে চলে গিয়েছিলেন, তখন উঠতে মন চায়নি আর। মেজর কি বলবেন বুঝতে পারে না। বিপদে ফেলে দিল এই মেয়ে। কোনোভাবে ধারণা ঠিক হলে কর্নেল স্যারের কাছে মুখ দেখাতে পারবে না, কথা দিয়ে কথা রাখতে পারল না। সেদিনই হসপিটালে গিয়ে টেস্ট করিয়ে নিলেন। ধারণা ভুল নয়। ডক্টর জানালো বমির আর খাবার খেতে না চাওয়ার কারণ গর্ভধারণ ছিল না, খাবার হজম জনিত সমস্যার কারণে এসব হয়েছে। তবে সে সত্য সন্তান গর্ভধারণ করেছে, এ কথাও সত্য। টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। শ্রেয়সী মেজরের এত চিন্তা ভাবনা, পিল খাওয়া না খাওয়া এসবের কাহিনী জানে না, তবে জানলো মা হবে। অবাক হলো, ভয় পেলে, তবে আনমনে খুশি হলো।
আস্তে আস্তে মা হবে এই কথা চিন্তা করতে করতে খুশির মাত্রা বাড়ল। তার একটা বাবু হবে, অন্যরকম লাগছে শুনতে। ভয় আনন্দ নিয়ে মিশ্র অনুভূতি। এদিকে উমরানের বাবা মা খবর শুনে পরদিনই চলে আসলেন। পুরোপুরি খুশি না তারা, বরং চিন্তিত দেখালো। উমরান আর শ্রেয়সীর বিয়ে নিয়ে সবার অন্য পরিকল্পনা ছিল আগে থেকে। এই বিষয়টা একেবারেই ভাবনাতে আনেনি কেউ। উমরান সামনে নেবে ভেবেছিল, তাই অপ্রত্যাশিত সুসংবাদে আনন্দের চেয়ে চিন্তিত দেখালো সবাইকে বেশি। যে মাসে শ্রেয়সী 17তে পা দিয়েছে সে মাসেই বিয়ে হলো। এখন 3 মাস হয়েছে বিয়ের, এর মধ্যেই গর্ভধারণ। তার ক্ষতির আশঙ্কায় প্রত্যেকেই চিন্তিত। শ্রেয়সীর চেক আপ হলো, মোটামুটি ঠিক আছে সব, তবে লম্বা জার্নি আর উঁচু জায়গায় চলাচলের সম্পূর্ণ বাধা দিয়েছেন ডক্টর। হরমোনাল কিছু ইমব্যালেন্সের কারণে একটু এদিক ওদিক হলেই যে কোনো সময় বাচ্চা চলে যেতে পারে, তাই খুব সাবধানে থাকতে হবে। এতে যেন সকলের চিন্তা আরও বাড়ল। দিদুন চলে আসে তাদের কাছে। শ্রেয়সীর যেহেতু স্বামী আছে, তাই অসুস্থ নাতিদের আবদারে তাদের সাথে থেকে গিয়েছিলেন, আবার চলে আসলেন। উমরানের মাও আর ফিরলেন না। এই সময়টাই শ্রেয়সীকে নিজের সাথে নিয়ে যাবেন ঠিক করেছিলেন আসার সময় জার্নিতেই। ছেলে থাকবে তার ডিউটিতে, সারাদিন মেয়েটা একা, এ সময় কত রকম সমস্যাই হয়। কিন্তু জার্নি নিষেধ শুনে নিজেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। উমরানের তার প্রতি কর্নেলের নারাজগি চোখে পড়ল, তবে সে কিছু মনে করল না। নারাজ হওয়াই স্বাভাবিক। সময় কেটে গেল। দিদুন শাশুড়ি স্বামী প্রত্যেকের আদর স্নেহের সাথে কাটছে শ্রেয়সীর অন্তঃসত্ত্বাকালীন সময়। অতিরিক্ত যত্ন আর দেখভালের দরকার পড়ছে। শ্রেয়সী যেন মাতৃত্ব অনুভব করতে শিখছে। কেমন বড় হয়ে যাচ্ছে দিন দিন। চিন্তাভাবনা নিজের চেয়ে নিজের ভেতর থাকা অংশটার জন্য বেশি হয়। তাকে নিয়ে ভাবতে মন চায় শুধু। মাঝে মাঝে খিটখিটে আচরণ করলে সবাই সামনে নেয়। উমরান যেন আরও দায়িত্বশীল হয়ে উঠল, আরও আগলে রাখছে স্ত্রীকে। তবে ভয় থাকে পরিবার নিয়ে, কারণ সাবেক কর্নেল সুলেমান আর রাউফান নিয়ে সুসংবাদ নেই। পালিয়েছে কোর্টে তোলার আগে নিরাপত্তার জন্য নেওয়াজ কুটির থেকে কোয়ার্টারে শিফট করেছেন সবাইকে নিয়ে। দিদুন আর তাহুরা চৌধুরী এক রুমে থাকলে ঠিকঠাক হয়ে যায় সেখানে তাদের। দেখতে দেখতে নানান অসুস্থতা, সুস্থতা, খারাপ লাগা, ভালো লাগা, মুড সুইং, চেক আপ সব পেরিয়ে অনেকগুলো মাস কেটে গেল। 8 মাস 13 দিনের মাথায় শ্রেয়সীর প্রসব বেদনা উঠল। যদিও আরও 2 দিন পর ডেট দিয়েছিল। উমরান তখন ঘুমের মধ্যেই হাঁসফাঁস করে স্ত্রীর হাত পা মেজে দিয়েছিলেন। প্রত্যেকবার যেমন অস্বস্তি বোধ করে রাত হলে তেমনই ভেবে, কিন্তু অস্বাভাবিক শ্বাসগতি দেখে লাইট জ্বালিয়ে আবার কাছে আসবে। তার আগেই শ্রেয়সীর চিৎকারে সবার ঘুম ছুটে যায়। দিদুন আর তাহুরা চৌধুরী ছুটে আসেন। তাদের গল্প করতে করতে মাত্রই চোখ লেগে গিয়েছিল। বিগত 2-4 দিন ধরে রাতে কেউ ঘুমায় না শ্রেয়সীর কারণে। ঘুমের মধ্যেও সজাগ থাকা ধরনের অবস্থা। শ্রেয়সী চিৎকার বাড়ছে, যন্ত্রণা বাড়ছে। উমরান কল দিয়ে তার পাশের ফ্ল্যাটে থাকা সহকর্মী রায়হানকে গাড়ি বের করতে বলেন। শ্রেয়সীর ওয়াটার ব্রেক করেছে। উমরান তাকে কোলে নিয়ে নিচে নেমে যান তৎক্ষণাৎ। দিদুনকে বাসায় রেখে তাহুরা চৌধুরীও দরকারি কিছু জিনিসপত্র নিয়ে ছোটেন ছেলের পেছন পেছন। শ্রেয়সীর চিৎকারে কোয়ার্টারে অন্যান্য সৈন্যরা আর তাদের স্ত্রী সন্তানেরা জেগে গেল। আর কারো ঘুম হলো না। 2 দিন দিদুন চিন্তায় চিন্তায় অস্থির। তাকে মেজর রায়হানের স্ত্রী সামলানো। শ্রেয়সী যে কোনো সময় পেন উঠলেই ডেলিভারি যেন তাড়াহুড়া ছাড়া, কোনো রকম বাধা বিপত্তি ছাড়া সুষ্ঠুভাবে হয়ে যায়। অলিউল্লাহ চৌধুরী সেই ব্যবস্থা 3-4 মাস থাকতে বাচ্চার ভ্রূণ অবস্থাতেই করে রেখেছেন এখানকার হসপিটালে। কিছুক্ষণ পর খবর এলো নর্মাল ডেলিভারি সম্ভব না, সি সেকশন লাগবে। দিদুন জায়নামাজ পেতে বসলেন সৃষ্টিকতার নাম জপতে জপতে। হসপিটালে কর্নেল কিবরিয়া, মেজর রায়হান, উমরান আর তাহুরা চৌধুরী সহ উমরানের ঘনিষ্ঠ আরও একজন জুনিয়র অফিসার আছে। ওটিতে ঢোকানোর ঠিক 36 মিনিট পর বাচ্চার কান্নার শব্দ শোনা গেল। প্রত্যেকের অস্থির পায়চারি থামল। উমরান চেয়ারে বসেছিলেন, 2 হাঁটুতে কনুই ঠেকিয়ে, হাত মুখ ঠেকে। শ্রেয়সীর প্রতিটি চিৎকার কানে বাজছে তখন তার। বাচ্চার কান্নার আওয়াজ শুনতেই একটা গভীর শ্বাস টানতে দেখা গেল। উঠলেন না বসা থেকে। সবাই ওটির দরজা খোলার অপেক্ষায়। শেষে লাইট নিভতেই দরজা খুলে ডক্টর বের হলেন। প্রত্যেকে এগিয়ে গেল। করে একটা ছোট্ট প্রাণ শ্রেয়সীর মেয়ে বাবু হয়েছে। বাচ্চার কণ্ঠ সরাসরি কানে আসতেই উমরান উঠে এগিয়ে এলেন। ছোট্ট প্রাণটার দিকে তাকালেন। ক্ষীণস্বরে আওয়াজ তুলে কাঁদছে তখনও। ডক্টর বাচ্চার বাবার কাছে বাচ্চাকে তুলে দিতে চাইলেন সবার আগে। কংগ্রাচুলেশন, মেয়ে বাবু হয়েছে আপনার। আমার ওয়াইফ। সি ইজ টোটালি ফাইন, আউট অফ ড্যান্ড্রাস। একটু জেনে শুনে রাখলেই হবে। প্রত্যেকে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাচ্চাকে কোলে নিয়ে উমরান সবার আগে কপালে ঠোঁট ছোঁয়ালেন। সময় নিয়ে দিলেন মেয়েকে ঠোঁটের আদুরে স্নেহের ছোঁয়া। তারপর তাহুরা চৌধুরী নিয়ে নিলেন। মহিলার খুশির অন্তরেই দিদুনের ফোন আসছে ডক্টরদের কাছে, উমরানের বাবার ফোন আসছে মিনিটে মিনিটে।
ভদ্রলোক রাস্তায় আছেন। আগামীকালে চলে আসার কথা ছিল বান্দরবান, কিন্তু সুসংবাদ আজই চলে আসলো। সৃষ্টিকর্তার ইচ্ছের ওপর কোনো কথা নেই। শ্রেয়সী বেডে শুয়ে আছে, দুর্বল চোখ দুটো খুলে ঝাপসা নেত্রে সবার আগে বাচ্চা করে নিয়ে তার সামনে দাঁড়ানো স্বামীকে দেখলো। আদর করছে কিছু বলে বলে। শ্রেয়সীর চোখ দুটো কোলের ছোট্ট প্রাণটাকে একটু কাছ থেকে দেখতে চাইছে। স্বামীর দিকে চোখ তুলে তাকালো, তখনই উমরান শ্রেয়সীকে চোখ খুলতে দেখলেন। এতক্ষণ বসেই ছিলেন স্ত্রীর পাশে, বাচ্চা কাঁদছে বলে একটু হাঁটছিলেন। শ্রেয়সীকে চোখ খুলতে দেখে কাছে আসলেন। শ্রেয়সী অল্প একটু হাত বাড়িয়েছে, অর্থাৎ বাচ্চাকে খুলছে। উমরান দিলেন তার পাশে, যত্ন করে শুইয়ে দিলেন কন্যাকে। শুইয়ে দিলে মা মেয়ে দুজনকে কপালে চুমু খেয়ে চেয়ার টেনে বসলেন। খুব কাটছে। আমার মেয়ে কার মতো দেখতে লাগছে শ্রেয়সী? আমার মতো। দুর্বল কণ্ঠধার। ভুল, তুমি দেখো, চোখ দুটো আমার। শ্রেয়সীর অভিমান হলো, তার পেটে থেকে লাথি গুঁতা মেরে এখন পাপার মতো হলো তার মেয়ে। আর সে যে এতগুলো দিন জেদ ধরে বলেছিল তার বাচ্চা তার মতো হবে। মিথ্যে বলছেন। আমি ঠিক করে দেখতে পারছি না বলে মিথ্যে বলছেন? আমার মতো হয়েছে আমি জানি। শ্রেয়সীর পাশে শুয়ে দেওয়ায় সে আসলেই ঠিকঠাক মেয়েকে দেখতে পারছে না, দুর্বল শরীরে নড়চড় করে। উমরান উঠে মেয়েকে কোলে নিয়ে তার মায়ের সামনে ধরলেন, একদম কাছে নিয়ে দেখালেন। শ্রেয়সীর মন দিয়ে দেখলো মেয়েকে, চোখ জুড়িয়ে গেল বুঝি তার। এও দেখলো চোখ দুটো তার মতো লাগছে, বিশেষ করে পাপড়িগুলো তার মতো ঘন। মেজর মিথ্যে বলে তাকে ভয় দেখিয়েছে। চোটের কোণে হাসি ফুটে ওঠে তার, হালকা স্বরে বলে, আমার মেয়ে আমার মতো। মেজর দেখলেন সদ্য বাচ্চা জন্ম দিয়ে স্ত্রীর বাচ্চা বাচ্চা কাণ্ডগুলো, চোখ জুড়িয়ে দেখে অল্প হাসলেন। আর একটু কাছে এগিয়ে দিতেই শ্রেয়সী মায়ের কপালে চুমু খেল। ওর নাম কি রাখবে? মা নাম দিয়েছিল একটা, ওটা সুন্দর। কি নাম? উষসী। উমরান মা এই নাম ঠিক করেছে জানতেন না, বেশ ভালো লাগলো নামটা, তাদের দুজনের সাথে মিলেছে। উষসী তাওসিফ চৌধুরী, আমার মাম্মা। কতটি বলে স্ত্রীর পাশে শুয়ে থাকা মেয়েকে আদর রেখে দেন গালে, হাত পা নেড়ে একটু উ উ শব্দ করে কেঁদে উঠল সে। শ্রেয়সী হেসে ওঠে, মেয়ে যাই করে দেখতে ভালো লাগছে। বাবার আদর খেয়ে কি ছুড়ল নারাজ সে, বুঝলো শ্রেয়সী। শ্রেয়সী মায়ের কাণ্ড দেখে হেসছিল। আকস্মিক মেয়ের কাছ থেকে সরে এসে উমরান তার ঠোঁটে ঠোঁট চেপে ধরেন, আদরে ভাবে ছুঁয়ে দিলেন, গালেও আদর রেখে দিলেন স্ত্রী। তারপর কানের কাছে মুখ এগিয়ে ফিস ফিস কণ্ঠে বলে, তোমাকে ধন্যবাদ শ্রেয়সী, আমার শ্রেয়সী, আমার সন্তানের মা। তোমাকে খুব খুব ভালোবাসি। শ্রেয়সী আর তার মেয়ে উষসী দুজনেই কিছুটা সুস্থ হয় তখন। শ্রেয়সীকে খুব সাবধানে থাকতে হয়। ডাক্তারের দেখা শোনা শেষে মা মেয়েকে একদিন পরই রিলিজ দেওয়া হয়েছিল। বাড়িতে ফেরে স্বামী শাশুড়ি সহ প্রত্যেকেই যত্নের সেবায় ভরিয়ে তুলেছে তাদের দিন। ছোট্ট উষসীকে ঘিরে কোয়ার্টারে উৎসবের হাওয়া, খেলনা, বাচ্চাদের নরম জামা কাপড়, রঙিন ঝুনঝুনি, সব মিলিয়ে তাদের ফ্ল্যাটের দৃশ্য একেবারে বলতে গেছে আশ্রমে, সেনানিবাসে আর পুরো কোয়ার্টারে মিষ্টিবিলি হয়েছে। উষসীর আগমনে সবাই আনন্দ ভাগ করে নিল। কারণবশত ঝামেলায় যাতে না পড়তে হয়, তাই কাগজে কলমে শ্রেয়সী অন্তঃসত্ত্বা হয়েছে জেনে সে সময়ে বয়স বাড়িয়ে ফেলেছিলেন কর্নেল সাহেব। সরকারি দায়িত্বে থাকা একজন মানুষের কাছে যা একেবারে নিন্দনীয় কাজ। মাঝে এই নিয়ে সেনানিবাসে গুঞ্জন উঠেছিল। অফিসাররা শ্রেয়সীর বিয়ের বিষয়ে জেনে মিটিং ডেকেছিলেন উমরানকে নিয়ে। যা ঘটেছে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, কিন্তু কর্নেল কিবরিয়া নিজের অবস্থান ব্যবহার করে বিষয়টা চেপে দেন। উপর মহলেরও নির্দেশে মিটিং বন্ধ হয়ে যায়। দেখানো হয় ডকুমেন্ট অনুযায়ী শ্রেয়সী আন্ডার এজ নয়। পুঙ্খানুপুঙ্খভাবে শুরু থেকে তার সব রকম ডকুমেন্ট বয়স বাড়ানো হয়েছে, অথচ অফিসাররা জানে এসব সাজানো। তবে উপর মহল থেকে মিটিং দাবিয়ে দেওয়ায় পুরো বিষয়টা সেখানেই থেমে যায়, অথচ আসল ঘটনা পুরোপুরি ওপেন সিক্রেট। তখন এও জানাজানি হয় শ্রেয়সী অন্তঃসত্ত্বা, মেজর উমরান তাওসিফের সন্তান গর্ভে তার। সাথে শ্রেয়সীকে মেজর উমরান ভালোবেসে বিয়ে করেছে, তাও জানল সকলে শাহিন দিহানদের বদৌলতে। কর্নেল সুলেমান আর তার ছেলের হাতে যে শ্রেয়সীর মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, এটা যেহেতু জানা কথা সেনানিবাসের প্রত্যেকের কাছে, তাই উমরানের এই ব্যাপরোয়া সিদ্ধান্তকেও কেউ কেউ অবুঝ প্রেমের জেদ বলে ধরে নিল। তবে এসব নিয়ে আইনি ঝামেলা যাতে না হয়, তা নিয়ে কর্নেল সাহেবকে কম বেগ পোহাতে হয়নি। কেরিয়ারে প্রথম এই এমন বেআইনি কাজ করেন, আবার ধামাচাপা দিতে ক্ষমতা ব্যবহার করেন। সেদিন উমরানের জেদ আর অবুঝপনায় সায় দেওয়ায় এমন পরিস্থিতির সম্মুখীন হতে হলো।
কিন্তু শ্রেয়সীর নিরাপত্তার জন্য সায় না দিয়ে উপায় কি ছিল? কর্নেল সুলেমান কেমন ডেঞ্জারাস মানুষ তার প্রমাণ বিয়ের অনেক আগেই দিয়েছিল ওমরান। তার আসল রূপ জেনে নিয়েছিল কর্নেল। এমন অবস্থায় রাউফানের শ্রেয়সীকে নিয়ে ঝামেলা, সব মিলিয়ে শ্রেয়সীর জন্য ঝুঁকিপূর্ণ কিছু করতে পারে তারা বাবা ছেলে, এই আশঙ্কা করেছিলেন নিজেই। সুলেমান সাহেব তার ছেলে শ্রেয়সীর প্রতি আগ্রহী এ কথা যখন জেনেছে, তখন সে সুযোগ হাতছাড়া করত কেন? ছেলের অন্যায় শুনে ক্ষমা না চেয়ে বরং শ্রেয়সীকেই চেয়ে বসেছিল। এর থেকেই স্পষ্ট তার লোভী মনোভাব। মূলত রাউফানের চেয়ে বেশি কর্নেল সুলেমানের ভয়ে শ্রেয়সীকে তুলে দিয়েছিলেন উমরানের হাতে। আর এই বিষয়ে অবগত বাকি দুই অফিসার আপত্তি দেখিয়েও উমরানের জেদের কাছে হার মেনেছেন। শ্রেয়সী অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই উমরানের উপর নারাজ ছিলেন কর্নেল কেবরিয়া। তার উপর সেনানিবাসে প্রকাশ্যে ক্ষমতার অপব্যবহার করেছেন এই ছেলের কারণে। কিন্তু নাতনির মুখ দেখে ভুলে গেলেন সব। উমরান ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি করিয়েছিল শ্রেয়সীকে। সেনাবাহিনী কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠানগুলোর নিয়ম কড়া ধরনের হয় জানা কথা। তবে কর্নেল কিবরিয়াকে এখানেও ক্ষমতা দেখিয়ে শ্রেয়সীর জন্য নিয়মে ছাড় আনতে হয়েছে। ডেলিভারির সময় পরে কেটে গেল 1 মাসেরও বেশি। শ্রেয়সী ঘুমাচ্ছে আর তার 2 অবুঝ বাচ্চা উশুশি আর পুই খেলছে। তারা দুজন এখন সঙ্গী। দুজনেরই ভাষা, বাচ্চামি, খিলখিলার সুরেলা শব্দে ভরা। দোলনায় শুয়ে থাকা ছোট্ট উশুশি যখন হাত পা নাড়িয়ে উ আ শব্দ করল, পুই তখন খাঁচার ভেতর ডানা ঝাপটে উঠল ছোট্ট সঙ্গীর সাড়া পেয়ে। উশুশি মেয়েকে কোলে নিয়ে আদর করতে করতে সময় যা যা কথা বলে, যত গান শোনায়, যত আদর করে, ডাক দেয়, সবই হুবহু মুখস্থ পুইয়ের। উশুশির দোলনা একটু দূরে উঠতেই পুই চিকন মিষ্টির স্বরে বলে উঠল, উশি উশি ভালোবাসি। অবুঝ উশুশি উ আ শব্দ করে। বাচ্চা বাচ্চা চোখ দুটো চিকচিক করছে। কেঁদে রেঁধে শান্ত হয়েছে একটু আগে। উয়া মুখে আঙুল ঢুকিয়ে শব্দ করছে সে। উশুশি সেই ডাকে পুই আবার পেখম ঝাপটায়। ভালোবাসি ভালোবাসি উশি উশি। উশুশি মুখের বৃদ্ধাঙ্গুল বের করে আবার তীক্ষ্ণ কণ্ঠে উ আইয়া শব্দ করে উঠল। পুই গলা নামিয়ে একটু নরম স্বরে বলল, উশি ইস্যু উশি কি চায়? উশুশি 2 হাত তুলে নিজের ভাষায় বলল, ওয়াম ওয়া উ ওয়া। পুই সঙ্গে সঙ্গে মিষ্টি ভুলভাল অনুকরণ করল। আ আ পুই আছে উশি নেই বয়। উশুশি হাত বাড়িয়ে পুইয়ের দিকেই তোলে। পুই সেই ছোট্ট আঙুল দেখে বলল, মাম্মা বলে উশি সুন্দরী, উশি বন্ধু, উশি পা শুয়ে অর্থহীন শব্দ। করলে পুইয়ের ছন্দ মিলিয়ে সুর তুলল আবার। হাসো হাসো উশি হাসো ভালোবাসি ভালোবাসি। এর মধ্যে অতি পরিচিত কারো ফিসফিস কণ্ঠে দুজনে থেমে যায়। হয়েছে দুজনের অনেক কথা, রাতে কর না এইসব ভালোবাসাবাসি। সেই মাম্মাকে জ্বালাও সারা রাত, এখন ঘুমাচ্ছে সে, দুজনে ভালো বাচ্চা হয়ে থাকো দেখি। উমরান দুপুরে লাঞ্চ সময়ে কোয়ার্টারে এসেছেন। রুমে এসে মেয়ের মাকে বিছানায় বেকায়দায় ঘুমোতে দেখে সবার আগে সন্তর্পণে ঠিক করে শুইয়ে দিলেন, কপালে চুমু আঁকলেন। তারপর মেয়ের দোলনার কাছে এসে 2 খেলার সঙ্গীকে ফিস ফিস করে কথাগুলো বলেন। মেজরকে দেখে পুই ডানা ঝাপটে উঠল, কিন্তু মেজরের ইশারায় আর বেশি শব্দ করল না, বাধ্য বাচ্চার মতো। উশুশি পাপাকে চেনে বোধহয়, মুখটা পরিচিত, তাই খুশি হলো বুঝি পাপার চেহারা দেখে। হাত পা ছড়িয়ে নড়ে ওঠে। 1 হাত অল্প একটু তুলে উ আ শব্দ করে চাহনি পাপার দিকে। উমরানের মনে হলো মেয়ে তার কোলে উঠতে চায়। প্রথমবার মেয়ে কোলে আসতে চাইছে নিজে, এমনটা মনে হতেই খুব শান্তি লাগলো তার। হেসে সন্তর্পণে মেয়েকে কোলে তুলে নিলেন। পাশে টুরে থাকা পুই আর খাঁচাটিও নিলেন অন্য হাতে। তারপর চলে গেলেন রুমের বাইরে। এখানে বাচ্চাদের আদর জুড়ে দিলে শ্রেয়সীর ঘুমে বেঘাত ঘটবে। দিদুন আর তাহরা চৌধুরী টেবিলে খাবার খাচ্ছেন। উমরান পুইয়ের খাঁচা একপাশে রেখে মেয়েকে কোলে নিয়ে বসে পড়েন খেতে। শ্রেয়সী খেয়ে শুয়েছে? মায়ের কথা শুনতে শুনতেই উমরান মেয়েকে এক হাতে সুন্দরভাবে বুকে আগলে নিয়ে অন্য হাতে খাবার নিয়ে খেতে শুরু করেন। মেয়ে নিয়ে যে কোনো কায়দায় খাওয়ার অভ্যাস ভালোই হচ্ছে তার, অথচ আগে সব কিছু পরিপাটি অবস্থায় না থাকলে নিজে পরিপাটি হয়ে বসতে না পারলে খেতেই পারত না। পিতৃত্ব এভাবে পরিবর্তন এনে দেয় বুঝি। ছুটি নিয়েছিস? মায়ের প্রশ্নে উমরান মাথা নাড়িয়ে জবাব দেন, হ্যাঁ নিয়েছি। কত দিনের দিল? 1 মাসের আপিল করেছিলাম মা, 1 মাসেরই দিয়েছে।
গা ঝাঁকিয়ে মেয়েকে অল্প নাড়াতে নাড়াতে বলেন, উষি তখন বাবার শার্ট ভিজিয়ে দিয়েছে মুখে লালায়। হাতে সেখানটায় ধরে অকস্মাৎ জাতীয় শব্দ করে ওঠে, পা নাচিয়ে ওঠে। মেয়ে কোনো কারণে আনন্দ অনুভব করছে বুঝে প্রত্যেকে তাকালেন। উশুসি একটু শব্দ করেও আকর্ষণীয় লাগে তাদের কাছে। উমরান সেভাবে গালে চুমু এঁকে দেন মেয়ের। সবকিছু প্যাকিং শুরু করো আজ থেকে, শনিবারেই রওনা দেব। তারা চট্টগ্রাম যাবে। উমরানের নিজেদের বাড়ি। এখন শ্রেয়সী অনেকটা সুস্থ। উমরানের বিয়ে হলো, বাচ্চা হয়ে গেল, অথচ তার বউ বাচ্চা এখনও নিজেদের শ্বশুর বাড়ি দাদা বাড়ির দেখা পেল না। এখানে আকিকা দেওয়া হয়েছে একবার উশুসির। নিজেদের বাড়ি যাবে এবার, সেখানে গিয়ে উশুসির আকিকাও হবে, সাথে শ্রেয়সীকেও পরিচয় করানো হবে আত্মীয় স্বজনদের সাথে। মূলত উমরান তাওসিফের স্ত্রীর সন্তান উভয়ের জন্যই অনুষ্ঠানটি। উমরান মেয়েকে তার দাদির কাছে দিয়ে স্ত্রীকে ঘুম থেকে তুলল, খাবার খাওয়ালেন। ছোটকালে আধ ঘুম থেকে বাবারা যেভাবে তুলে খাওয়ায় বাচ্চাদের, তার আর বাবার রাজকন্যারা গাইগুই করে খায় ঠিক সেভাবে। পার্থক্য শুধু উমরান তার রাজকন্যাকে নয়, বরং রানীকে খাওয়াচ্ছে। শ্রেয়সী খাবে না করেও খেয়ে নিল। তারপর আবার উমরান নিজেই ঘুম পাড়িয়ে দিলেন মাথায় হাত বুলিয়ে। রাতে ভীষণ জ্বালায় মেয়ে, অনেক ধকল যায় দুজনের। শ্রেয়সীর একটু বেশি। ঘুমে তলিয়ে গেছে বুঝে সন্দর্পণে বিছানায় রেখে চললেন মেয়ের কাছে। তাকে অল্প স্বল্প আদর করে দিয়ে চলে গেলেন ক্যাম্প। সময় গড়ালো। উমরানের একটা পরিপূর্ণ জীবন আছে এখন। তার স্ত্রীর সন্তান তাকে পূর্ণতা এনে দিয়েছে যে তার অংশ তাদের সবার কাছে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন চট্টগ্রামের উদ্দেশ্যে। আগে অবশ্য একবার আশ্রমে গেলেন শ্রেয়সীকে নিয়ে। আজকাল সেখানে আসা যাওয়া একেবারেই কমে গেছে আগের তুলনায়। শ্রেয়সীকে দেখে সবার মুখে হাসি ফুটল। উশুসীকে কোলে নিয়ে এক একজন আদর করে আশীর্বাদ দিল। সন্ধ্যার আগেই রওনা না দিলে পথ লম্বা হয়ে যাবে, তাই বিদায় জানিয়ে বের হলো তাহুরা চৌধুরী, শ্রেয়সী, উমরান আর উশুসী। দিদুনকে দুদিন আগে কর্নেল সাহেব নিজের সাথে নিয়ে গেছেন। তিনি ছেলে আর ছেলের পরিবারের সাথেই যাবেন অনুষ্ঠানে। বের হয়ে আশ্রম ঘুরে সবার কাছে মা মেয়ে আবার স্নেহ ভালোবাসা নিয়ে পাড়ি দিল চট্টগ্রামে নিজেদের বাড়ির উদ্দেশ্যে। রাস্তা তখন ফাঁকা। পাহাড়ি পথ ঘুরে ঘুরে নেমে যাচ্ছে নিচের দিকে। হালকা বাতাসে উশুসী আছে মায়ের করে প্যাকেট হয়ে। শ্রেয়সী জানালার পাশে হেলান দিয়ে মেয়েকে দেখছিল আর নানান কথা বলছিল মেয়ের সাথে। পাশে উশুসীর দাদি। উমরান স্টিয়ারিং হাতে মাঝে মাঝে পেছনের আয়নায় তাকিয়ে তাদের দেখছেন। পুই পাশে খাঁচায় বসে আছে। মা, মায়া, আমা। উশুসী কোলে থাকতে চাইছে না, কি চাইছে স্পষ্ট না, তবে শ্রেয়সী ধরে নিল সামনে, অর্থাৎ পাপার কাছে যেতে চাইছে। নেমে পাপা ড্রাইভ করে যেতে পারে না ওখানে, মাম্মা আছি না, দাদু আছে দেখো। মেয়েকে নিজের কাছে রাখতে কোলে অল্প একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে শ্রেয়সীর নানান কথা। দিভাই, দাদু আসবে, আসো কোলে। এই তো আসো সোনা, পাপা ড্রাইভ করে, পাপা নিতে পারবে না, দাদুর কাছে এসো আমার লক্ষ্মী সোনা। উশুসী মুখ ফিরিয়ে নিল। সে কারো কোলে যাবে না, মায়ের কোলেও থাকতে চাইছে না। বেশি বেশি দুষ্টু হয়েছে আমার সোনা, মাম্মার কথা শোনে না, দাদুর কথা শোনে না, খালি পাপা পাপা। পুই পাখিকে কোলে নেব এবার থেকে মাম্মা, সে উশুশির মাম্মাকে ভালোবাসে, তোমার মতো না। শ্রেয়সী কথাগুলো বলেই নাটকী ভঙ্গিতে মুখ ফিরিয়ে নেয় উশুসী থেকে। মায়ের মেঘি অভিমানী চেহারায় চোখ বুলিয়ে উশুসী অকস্মাৎ উ আ জাতীয় শব্দ করে হেসে ওঠে। তাকে হাসতে দেখে শ্রেয়সীও হাসে। আবার মেঘি অভিমানী চেহারা বানিয়ে নাটক করলো মেয়েকে বাবার কাছে যাওয়ার বায়না ভুলিয়ে রাখতে। উশুসীও মাকে বারবার এক ভঙ্গি অনুকরণ করতে দেখে মজা পাচ্ছে বুঝি। এদিকে পুই পাখিও ডানা ঝাপটে সুর তুলছে তাদের সাথে। তাহুরা চৌধুরীর চোখ লেগে গেল অল্প ঘুমে। মা মেয়ের খিলখিল হাসি শুনে উমরান গাড়ির লুকিং গ্লাসে তাকালেন। ঠোঁটের কোণে হাসি ফুটে মেয়ের সাথে খেলতে থাকা স্ত্রীকেও মেয়ের কাছে বাচ্চা হয়ে ধরা দিতে দেখে চোখ ফিরিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেন। সব কিছু শান্ত তখন। গাড়িও বেশ শান্তভাবে ড্রাইভ করছেন। সময়ের সাথে সাথে উমরান বুঝতে পারেন কিছু একটা ঠিক নেই। গাড়ির ব্রেক ফেল করেছে নাকি আগে থেকে করানো। ভাবার মতো সময় বা মানসিকতা জাগলো না উমরান তাওসিফের। প্রথমে কপালে ভাঁজ ফেলে আদৌ ব্রেক ফেল করেছে ভাবনাটা সঠিক কিনা যাচাই করে স্টিয়ারিং চেপে। না, ব্রেক ফেল করা। সবার আগে ফোন দিয়ে কাউকে জানাতে দেখা গেল গাড়ির ব্রেক ফেলের বিষয়টা। মেয়ের সাথে কথা বলতে থাকা শ্রেয়সী শূন্যতা। তখন উমরান শান্ত,
তবে কপালে গাঢ় ভাঁজ এক পরও আয়নায় তাকালেন। মা ঘুমোচ্ছে আর তার স্ত্রী সন্তান তখনও আবল তাবল বকে নিজেরা হাসছে। পুঁই পাখি চুপচাপ। উমরানের কপালে বেয়ে ঘাম ঝরতে দেখা গেল এক ফোঁটা। অর্থাৎ ওপরে ওপরে শান্ত দেখালেও ভেতরটা ততটাই অস্থির। ক্রমাগত গাড়ি নিয়ন্ত্রণে আনার যথাসাধ্য চেষ্টা হলো না। শ্রেয়সী, হ্যাঁ, মেয়ের থেকে মনোযোগ সরিয়ে স্বামীর ডাকে তাকায় সে। উশসীকে সুন্দর করে ধরো, মায়ের আরো কাছে যাও, শক্ত করে ধরে বসো। এভাবে বলায় শ্রেয়সীর কপালে ভাঁজ পড়ল। কিছু একটা ঠিক লাগছে না। কি হয়েছে মেজর, কোনো সমস্যা? যা বলছি করো শোনা। উষাকে শক্ত করে ধরো, মাকে ডাকো।